বেসিক ল স্টাডি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বার কাউন্সিলের বিধিসমূহ। ইতিপূর্বে যারা বার কাউন্সিলের অনুচ্ছেদ নিয়ে ক্লাসটি করেছেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে শুধুমাত্র এই অনুচ্ছেদগুলো পড়ে বার কাউন্সিলে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব কিনা। আমি আপনাদেরকে বলবো, যে ক্লাসটি অনুচ্ছেদ নিয়ে হয়েছে, আজকের ক্লাসটি হবে বার কাউন্সিলের বিধিসমূহ নিয়ে, পরবর্তী ক্লাসটা হবে 4টি অধ্যায় নিয়ে। এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত নম্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনি যদি 5-এর মধ্যে 5 পেতে চান তবে আপনাকে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে আপনাকে মুখস্থ টুটস্থ রাখতে হবে। আর যদি আপনি মনে করেন যে 5-এর মধ্যে 4 পাইলে 3 বা 4 পেয়ে আপনি সন্তুষ্ট, তবে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমিও একটা সময় আপনাদের মতো এ টু জেড পড়ার জন্য, মানে বার কাউন্সিল সাবজেক্টের জন্য এ টু জেড পড়ার পাগল আমিও ছিলাম। হঠাৎ করে একবার স্বামী বিবেকানন্দের একটি লেখা আমার নজর কাড়ে। স্বামী বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হলো, বিষ কি, হোয়াট ইজ পয়জন, বিষ জিনিসটা কি? স্বামী বিবেকানন্দ চমৎকারভাবে উপস্থাপন করলেন, বিষ হলো প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই বিষ। কি বলল? বলল প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই বিষ। এই লেখাটা পড়ার পর থেকে আমি আমার সিলেবাসটাকে ছোট করে ফেলব। দেখুন, আমি কৃষক, আমার বাবা কৃষক ছিলেন, আমার দাদা কৃষক ছিলেন, আমি কৃষক, আমার 14 গোষ্ঠী কৃষক। দেখুন, আমাদের কৃষকদের কাজ কি? হাওড়ে ধান রোপণ করা, চাষাবাদ করা। এখন হঠাৎ করে মনে করেন যে ধান রোপণ করার পরে কৃষি অফিসারের কাজ কি? কৃষি অফিসারের কাজ হলো কৃষি নিয়ে গবেষণা করা, তাই না? কৃষি অফিসার আপনাকে জানালো বা কৃষি অফিস থেকে আপনাকে জানালো যে প্রতি 10 শতক জমির মধ্যে আপনি 5 কেজি সার ব্যবহার করতে হবে, এর উপরে ব্যবহার করা যাবে না। যদি আপনি 5 কেজি সার ইউজ করেন তাহলে আপনি 5 থেকে 6 মণ ধান পেয়ে যাবেন। আপনাকে বলতেছে সাদা, কালো, লাল, নীল, হলুদ, সবুজ, ইউরিয়া, যত ধরনের সার আছে সব মিলিয়ে আপনি 5 কেজির উপরে আপনি ব্যবহার করতে পারবেন না। যদি 5 কেজি সার ইউজ করেন তবে আপনি 5 থেকে 6 মণ ধান পেয়ে যাবেন। এই কথাটা মিস্টার জল্টু শোনার পর সে ভাবলো যে তাহলে 10 শতক জমিতে 5 কেজি সার ব্যবহার করলে যদি 5 থেকে 6 মণ ধান পাওয়া যায়, তাহলে আমি আমার 10 শতক জমির মধ্যে আমি 20 কি করব 20 কেজি সার ব্যবহার করব, তাহলে আমি 20 মণ ধান পেয়ে যাব। সে তাই করলো। কিছুদিন পর সে হাওড়ে গেল, গিয়ে দেখলো জল্টুর জমি কি হলো, এটা পুড়ে যাওয়া শুরু হলো, গাছগুলো মরে যাচ্ছে, ধান গাছগুলো। কেন হলো? কারণ এই ধান গাছের যে ধারণ ক্ষমতা ছিল তার থেকে বেশি তাকে খাবার দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, এই জন্য এটা কি হলো, বিষ হয়ে গেল বা আগুনে এটা পুড়ে যাচ্ছে, যেটা সে নিতে পারতেছে না। এখন এটা কেন হলো? প্রয়োজনের অতিরিক্ত দিছে। তাহলে প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই বিষ, এটা বলছে স্বামী বিবেকানন্দ। তাহলে এটার মধ্যে আমরা প্রতিফলন পাইলাম যে মিস্টার জল্টু অতিরিক্ত দেওয়ার কারণে গাছগুলো পড়ে যাচ্ছে। পাশাপাশি দেখা গেল তার যে প্রতিবেশী ছিল তারা কিন্তু প্রতি 10 থেকে 5 থেকে 6 মণ ধান পেয়ে গেল, আর এইদিকে জল্টু কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, কারণ অতিরিক্ত লোভের কারণ। এখন আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র এই পড়াগুলো কি আসলে হবে, তাহলে আপনারা বেশি পড়তে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। তবে যারা বেশি পড়তে চান দয়া করে আপনারা আমার এই ভিডিওটাকে আপনারা এড়িয়ে চলবেন, কারণ আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার মতো পিছিয়ে পড়ার জনগোষ্ঠীর জন্য। যাই হোক, আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি বেশি পড়বেন নাকি আপনার শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু পড়বেন। তাহলে আমরা যদি আজকের মূল আলোচনায় চলে যাই, আজকের আমাদের মূল আলোচনা হলো বার কাউন্সিলের বিধিসমূহকে নিয়ে। বার কাউন্সিল বিধিসমূহের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধি হলো, শুরু থেকে যদি আমরা দেখি, বিধি 3। বিধি 3 আপনি মনে রাখেন, তদের 3 তদিয়া তফসিল। বিধি 3-এ তফসিল নিয়ে আলোচনা করছি। বলছে বার কাউন্সিলের বিধি 3-এ বলতেছে নির্বাচনের, অর্থাৎ বার কাউন্সিল নির্বাচনের 45 দিন পূর্বে তফসিল ঘোষণা করতে হবে। এই তফসিল কিন্তু বার কাউন্সিল নির্বাচনের কথা বলছে, আপনারা জাতীয় নির্বাচনের সাথে এটা গুলিয়ে যাবেন না। বিধি 3-এ বলতেছে বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে তফসিল ঘোষণা করতে হবে। বলছে তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে কি করতে হবে, নির্বাচনী আলোচনা নিয়ে আপনাকে কি করতে হবে, নির্বাচনী প্রস্তাবসমূহ বার কাউন্সিল অফিসে প্রেরণ করতে হবে। তারপরে বলতেছে নির্বাচনী প্রস্তাবসমূহ নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের জন্য 7 দিনের একটা বিরতি থাকবে। এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে 3টা দিনের কথা বলছে।
বলছে নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটা বিরতি থাকবে। পরবর্তী স্টেপে বলতেছে নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই এবং নির্বাচনের মধ্যে 14 দিনের একটা বিরতি থাকবে। তাহলে এই বিধি 3-এর মধ্যে দেখুন, এই যে 45 দিন পূর্বে তফসিল ঘোষণা করতে হবে, গুরুত্বপূর্ণ। 10 দিনের মধ্যে অফিসে কি করতে হবে, নির্বাচনী প্রস্তাব সমূহ প্রেরণ করতে হবে, গুরুত্বপূর্ণ। 7 দিনের মধ্যে 7 দিনের একটা বিরতি থাকবে, এটা গুরুত্বপূর্ণ। 14 দিনের বিরতি থাকবে, এটাও গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা ক্লিয়ার করে রাখবো। এরপরে বিধি 4। বিধি 4-এ বলতেছে বাংলাদেশের সমগ্র আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টি ভাগে বিভক্ত করা হবে। আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন বলতে আমরা কি বুঝি? আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন হলো, মনে করেন যে প্রত্যেকটা জেলাতে একটা করে কোর্ট আছে, কিছু কিছু জেলাতে একাধিক কোর্টও আছে। তাহলে যেখানে একটা কোর্ট আছে, এখানে ধরেন একটা করে আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন আছে। দেখেন না, প্রতি বছর যে নির্বাচন হয়, আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন। তাহলে ধরেন বোঝার স্বার্থে মনে করেন যে সমগ্র বাংলাদেশে 70টা বার অ্যাসোসিয়েশন আছে। তাহলে এটাকে 7টা ভাগে বিভক্ত করবেন। তা করার পরে কি করবেন, এই 7টা ভাগের মধ্যে কোন কোন আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনগুলো আছে, মনে করেন নেত্রকোনার সাথে উদাহরণস্বরূপ ধরেন নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, এই কাছাকাছি যেগুলো থাকে ধরেন এইগুলোকে নিয়ে একটা বার অ্যাসোসিয়েশন হলো। এরকমভাবে 7টা ভাগে ভাগ করবেন, 7টা বার অ্যাসোসিয়েশনে ভাগ করবেন। এই ভাগকৃত যে আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনগুলোকে কিন্তু কি করবেন, সরকার গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবেন। তাই অনুচ্ছেদ 4-এর মধ্যে এটা বললো। অনুচ্ছেদ 4 এটাও বলছে যে একজন ভোটার সাধারণভাবে কি করতে পারবেন, সে 7টা ভোট দিতে পারবে, আর দলগতভাবে সে 1টা ভোট দিতে পারবে। অর্থাৎ একজন ভোটার সর্বোচ্চ 8টি ভোট দিতে পারবে। বিধি 4-এ গেল। বিধি 5-এ বলতেছে আপনি যদি বার কাউন্সিলে নির্বাচন করতে চান, অর্থাৎ বার কাউন্সিলে যিনি নির্বাচন করবেন, নির্বাচন ফি দিতে হবে 1000 টাকা এবং 3 জন ভোটার দ্বারা তাকে প্রস্তাবিত হইতে হবে। বিধি 5। বিধি 11-তে যদি আমরা দেখি, বিধি 11-তে বলতেছে বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে 30 দিন পূর্বে কি করতে হবে, নির্বাচনী ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তাহলে বিধি 11-তে বলতেছে বার কাউন্সিলের নির্বাচনের কমপক্ষে 30 দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। বিধি 11-র পরে আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখি বিধি 20, 22। 20-এ বলতেছে আপনি নির্বাচনের ফলে আপনি যদি সংক্ষুব্ধ হন ফলাফল নিয়ে, তাহলে আপনাকে কি করতে হবে, বলতেছে যিনি নির্বাচনের প্রার্থী তিনি অথবা 5 জন ভোটার কি করবেন, 1000 টাকা জমা দিয়ে কি করতে হবে, ইলেকশন ট্রাইব্যুনালে আপনাকে আবেদনটা করতে হবে। এই আবেদনটা করতে হবে 30 দিনের মধ্যে। বিধি 22-এ বলতেছে ইলেকশন ট্রাইব্যুনাল, বলছে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্যের সমন্বয়ে। 3 জন সদস্যদের মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন, বাকি 2 জন সদস্য থাকবেন। বলছে এই ইলেকশন ট্রাইব্যুনালে যে 3 জন থাকবেন, এই 3 জন এই ইলেকশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবেন। তার মানে এই 3 জন ইলেকশন করতে পারবেন না এই নির্বাচনে। বিধি গেল 22। এরপরে দেখবো বিধি 28। বিধি 28-এ বলতেছে বার কাউন্সিল গঠিত হবার পরে 1 মাসের মধ্যে প্রথম সভার আহ্বান করবেন বার কাউন্সিলের সচিব মহোদয়। বিধি 28। বিধি 29-এ বলতেছে সাধারণ সভার আহ্বান করবেন বার কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়। চেয়ারম্যান মহোদয় যদি কোনো কারণে অসমর্থ হন, তাহলে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মহোদয় কি করবেন, সাধারণ সভার আহ্বান করবেন। বিধি 28 29 গেল। বিধি 33-এ বলতেছে বার কাউন্সিলে কোরাম সমূহ, বলছে বার কাউন্সিলে কোরাম হবে 5 জন সদস্য নিয়ে, তবে মুলতবি যে কোরামটা হবে এটা 3 জন সদস্য নিয়ে। তাহলে যদি দেখে বার কাউন্সিলে কোরাম গঠিত হবে 5 জন সদস্য নিয়ে, মুলতবি শব্দটা থাকলে মুলতবি কোরাম হবে 3 জন সদস্য নিয়ে বার কাউন্সিল। তাহলে গেল অনুচ্ছেদ 33। এরপরে দেখবো আমরা অনুচ্ছেদ 41। অনুচ্ছেদ 41-এ বিধিতে বলতেছে আপনাকে যে বার কাউন্সিলের যদি আপনি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি অভিযোগ করতে চান, তাহলে এই অভিযোগটা হইতে হবে সুস্পষ্ট এবং দলিল ভিত্তিক। বিষয়টা কীরকম, আমি অ্যাডভোকেট, আমার বিরুদ্ধে আপনি যদি অভিযোগ করেন, তাহলে অভিযোগটা সুস্পষ্ট হইতে হবে। আমি কি আপনার সাথে কি আপনার অসদাচরণটা করলাম, এটা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপরে এটা কি করতে হবে, এটার সাথে কি কি এভিডেন্সগুলো ছিল এইগুলা জমা দিতে হবে এবং আবেদন করতে হবে, লিখিতভাবে আবেদন করতে হবে। তার মানে অনুচ্ছেদ 41 বিধি 41-এ বলতেছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে হলে অভিযোগটা অবশ্যই সুস্পষ্ট হইতে হবে এবং এটা দলিল ভিত্তিক হইতে হবে। 41-এর এতে বলতেছে বা 41-এর কতে বলতেছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে হলে 1000 টাকা জমা দিতে হবে। বিধি 41-এর ক। বিধি 42-এ বলতেছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি যদি অভিযোগ করেন,
বার কাউন্সিলে এই অভিযোগটা কি করতে পারবেন, সিদ্ধান্তের খাতিরে এটা সংক্ষিপ্তভাবে খারিজ করতে পারবেন, অথবা এটাকে বার কাউন্সিলে প্রত্যুত্তরের জন্য মানে ট্রাইব্যুনালে প্রত্যুত্তরের জন্য পাঠিয়ে দিতে পারবেন, অথবা এটা তদন্তের জন্য ব্যবস্থা নিতে পারবেন। বিধি 42। বিধি 45 খুব ইম্পর্টেন্ট। বিধি 45 বলতেছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর, মানে বার কাউন্সিলের কাছে আপনি যে অ্যাডভোকেটের বিরুদ্ধে অসদাচরণের জন্য যে অভিযোগ করলেন, এই অভিযোগ প্রাপ্তির বলতেছে 21 দিন পূর্বে শুনানির তারিখ নির্ধারণ করা যাবে না। তাহলে বিধি 45 বলতেছে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির 21 দিন পূর্বে শুনানির তারিখ নির্ধারণ করা হবে না। বিধি 45। এরপরে বিধি 49 বলতেছে বার কাউন্সিলের যিনি সচিব থাকবেন পদাধিকার বলে তিনি ট্রাইব্যুনালের সচিব হবেন। তার মানে বলতেছে বার কাউন্সিলের যিনি সচিব মহোদয় আছেন উনি ট্রাইব্যুনালের সচিব হবেন। বিধি 49। বিধি 52 বলতেছে বার কাউন্সিল গঠিত হবার পর প্রথম সভা যেদিন হবে ওই সভায় বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে ব্যালটের মাধ্যমে নির্বাচন করা হবে। তবে এই ব্যালট গোপন নয়, মানে এটা গোপন ব্যালট নয়। এই বিষয়টা যদিও বার কাউন্সিলের চেয়ারম্যান পদাধিকার বলে আমাদের ওই অ্যাটর্নি জেনারেল মহোদয়, তারপরেও এই 52 বিধির মধ্যে এই আলোচনাটা আনা হয়েছে যে বার কাউন্সিলের গঠিত হবার পর প্রথম সভার মধ্যে বার কাউন্সিলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়কে নির্বাচন করা হবে। এটা ব্যালটের মাধ্যমে, তবে গোপন ব্যালট নয়। 52 গেল। বিধি 55 বলতেছে যে বার কাউন্সিলের সচিব মহোদয় উনি হবেন বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা তত্ত্বাবধায়ন কর্মকর্তা। আর বার কাউন্সিলে যিনি উপসচিব থাকবেন তার নাম হবেন বলতেছে নির্বাহী কর্মকর্তা। তাহলে এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেললে হবে না। বিধি 55 বলতেছে বার কাউন্সিলের সচিব মহোদয় উনি হবেন প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা তত্ত্বাবধায়ন কর্মকর্তা। বার কাউন্সিলে যিনি উপসচিব আছেন উপসচিব মহোদয় তিনি হলেন নির্বাহী কর্মকর্তা। বিধি 55। এরপরে আমরা দেখব বিধি 59। বিধি 59 একটা হাস্যকর বিষয় আছে। বিধি 59 বলতেছে যে আবেদন ফি হবে 2400 টাকা। আবেদন ফি মানে কি, আপনি অ্যাডভোকেট হওয়ার জন্য যে আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, এখানে আপনাকে আইনের মধ্যে বলতেছে আবেদনের মধ্যে ফি হবে 2400 টাকা। কিন্তু আমি নিজে যখন আবেদন করছি তখনও আমি 4100 না 4200 টাকা নাকি 4000 টাকা, 4000 টাকার উপরে দিচ্ছে, এটা শিওর। তার মানে আইনের মধ্যে বলা আছে 2400 টাকা, কিন্তু আমরা সকলেই আবেদন করি কত, 4000 বা 4200 টাকা, মানে 4200 টাকা। 59 বলতেছে, তাহলে বিধি 59 বলতেছে আবেদন ফি হবে 2400 টাকা। 59 কতে বলতেছে অতিরিক্ত হবে 200 টাকা। এটা মনে হয় কোনো জরিমানার ক্ষেত্রে জরিমানা উল্লেখ নেই, অতিরিক্ত হলো 200 টাকা উল্লেখ আছে। 59 ক এটা গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসে না। এরপরে এটা মনে রাখেন। এরপরে হবে বিধি 60। দেখেন আমরা যে শিক্ষানবিশ, আমরা যারা পরীক্ষা দিব বা পরীক্ষা দিচ্ছি সবাই তো শিক্ষানবিশ। তার ওই যে শিক্ষানবিশ এই শব্দটা আছে কোথায়, এই শিক্ষানবিশের কথা বলছে আপনাকে বিধি 60 মধ্যে। বিধি 60 বলছে শিক্ষানবিশ হবে, শিক্ষানবিশ কাল সময় হবে 6 মাস, এটা আছে বিধি 60। আমরা যে বার কাউন্সিল পরীক্ষা দিয়ে বলি যে এই আমাদের পাস নাম্বার হলো 50, মানে 50% মার্কস, এই 50% শব্দটা আমরা পাইলাম কোথায়, এটা হলো বিধি 60 সির মধ্যে বলা আছে যে এমসিকিউ লিখিত ভাইবা এখানে 50% মার্কস পাইতে হবে। তাহলে আমরা যে 50% মার্কস বলি এটা আছে কোথায়, 60 সিতে, বিধি 60 সি। এরপরে আমরা দেখবো 75 ক, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে লিখিতের জন্য 100% গুরুত্বপূর্ণ। 75 কতে বলছে অতিরিক্ত কমিটি থাকবে কয়টা, 6টা। বার কাউন্সিলে অতিরিক্ত কমিটি থাকবে 6টা। অতিরিক্ত 6টা কমিটি কি কি, ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড লিগেল কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, তারপরে রুল অ্যান্ড পাবলিকেশন কমিটি, তারপরে কমপ্লেন অ্যান্ড ভিজিলেন্স কমিটি। এই যে 6টা কমিটির কথা বলা আছে এটা লিখিতর জন্য 100% গুরুত্বপূর্ণ। এই 6টা কমিটির মেয়াদ কতদিন হবে, এটা বলছে 76, বিধি 76 বলতেছে যে বার কাউন্সিল গঠিত হবার সময় যদি ভিন্ন কিছু বিধান না বলা থাকে তাহলে এই কমিটিগুলোর মেয়াদ হবে বার কাউন্সিলের মেয়াদের মতো, অর্থাৎ বার কাউন্সিলের মেয়াদ হলো 3 বছর। তাহলে এই কথাতে বোঝা যাচ্ছে এই কমিটির মেয়াদ হবে 3 বছর। আর যদি ভিন্ন কথা বলা থাকে, উল্লেখ থাকে, তাহলে এই উল্লেখিত সময়টুকু তাদের মেয়াদ হবে। তাহলে আমরা পড়লাম বিধি 76। এরপরে আমরা পড়বো বিধি 91। বিধি 91 বলতেছে যে বার কাউন্সিলের কোন সদস্য পদ শূন্য হবে যদি সচিব মহোদয় নিকট কি করলো, বার কাউন্সিলে কোন সদস্য পদ শূন্য হবে যদি সচিব মহোদয়ের কাছে যদি
আবেদনপত্র জমা দেয়। সে যদি বলে যে আমি আর এই পদে থাকতে চাচ্ছি না, তাহলে এই পদটা শূন্য হবে। অথবা সে যদি কি করলো, দেখা গেল তার নামটা যদি অপসারিত হয়, তালিকা থেকে যদি বাদ যায়, কিরকম হইতে পারে, দেখা গেছে বার কাউন্সিলের কোনো সদস্য মারা গেল, তাহলে এই পদটা শূন্য হলো। বার কাউন্সিলের কোনো সদস্য কি হলো, বিচারক হয়ে গেল, ওই পদটা শূন্য হলো। অথবা বার কাউন্সিলে ওই সচিব মহোদয়ের কাছে কি করলো, আবেদন করলো, তাহলে এই পদটা শূন্য হবে। তাহলে এই বিধিসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ বিধি বলতে আমরা এইগুলাকেই বুঝি এখান থেকে। তাহলে আমরা যদি ওই আগের ক্লাসের যে অনুচ্ছেদগুলো পড়লাম আর এখানে যে বিধিগুলো পড়লাম, পরবর্তী ক্লাস হবে আমাদের দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের 4টা অধ্যায় রয়েছে। এই 4টা অধ্যায়ে 42টা বিধি রয়েছে। এই 42টা বিধি আপনাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো মাথায় একদম মুখস্থ রাখতে হবে, তবেই আপনি বার কাউন্সিলের এই সাবজেক্টের জন্য বস হয়ে যাবেন। যাই হোক, আমাদের সময়টা খুব দ্রুত চলে যাবে। হঠাৎ করে দেখবেন আপনার ওই পরীক্ষার ঘন্টা বেজে যাচ্ছে, ঘুম থেকে উঠে দেখবেন ও মা ফেসবুকে কি দেখলাম, ডেট হয়ে গেছে পরীক্ষার, তখন হুড়ুম জুড়ুম করে পড়তে বসবেন আর মাথা গরম হয়ে যাবে আমার মতো। তাই কি করতে হবে, আগে থেকে আমরা পড়াশোনার প্রিপারেশনটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।